এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও বুঝতে পারবো, এছাড়া কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা জানি। হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। আবার নিয়ে চলে এসেছি আরও একটা ক্লাস নিয়ে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি। তোমরা প্রত্যেকে জানো এই মাসের শেষে এসএলএসটির নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে এবং এটা আসছে এবং আসবেই এই নোটিফিকেশানটা। তো এই নোটিফিকেশানটা তোমরা জানো বিগত প্রায় 9 থেকে 10 বছর কোনো এসএলএসটি এক্সাম ঠিকমতো হয়নি। এবার এই সুযোগটা আমাদের কাছে কিন্তু শেষ সুযোগ। ধরে রাখো যারা এখনকার স্টুডেন্ট বা আগেকার স্টুডেন্ট, তাদের কাছে প্রথম এবং শেষ সুযোগ ধরেই আমরা এগোবো, কারণ আবার কবে হবে এক্সাম আমরা জানি না। তার জন্য এই এক্সামটাকে আমরা লক্ষ্য রেখে আমরা প্রিপারেশন শুরু করব, স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন শুরু করব, না হলে কিন্তু পিছিয়ে পড়বো সবার থেকে। আমরা জানি সিলেবাসটা অনেক বেশি, সেই সিলেবাসটা 9-10 সিলেবাস, 11-12 সিলেবাস তোমরা দেখেছো, প্রত্যেকে দেখেছো সেই সিলেবাস। এই সিলেবাসটা যদি স্ট্র্যাটেজিক্যালি না করি তাহলে কিন্তু আমাদের সিলেবাস কিন্তু শেষ করতে পারবো না। তো অবশ্যই তোমরা নিচে দেওয়া নাম্বারে বৈঠকি ইনস্টিটিউশন তোমাদের পাশে আছে এবং নিচে দেখো আমার স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাডমিশন নাও। অ্যাডমিশন নিলে তোমাদের কিন্তু মক টেস্ট থেকে শুরু করে হচ্ছে পুরো সিলেবাস কমপ্লিট থেকে করে স্ট্র্যাটেজি যেভাবে পড়ানো হয়, প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসছে কোয়েশ্চেন ওয়াইজ আমরা সলভ করিয়ে তোমাদেরকে রেডি করব। এক্সাম হওয়ার আগে পর্যন্ত আমরা তোমাদের সাথে থেকে তোমাদের এই পথে এগিয়ে দিতে সাহায্য করব। তোমরা আমাকে যে প্ল্যাটফর্ম থেকেই দেখো না কেন, সেটা ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে বা আদার সোশ্যাল মিডিয়া হতে পারে, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এবং কন্ট্যাক্ট করে তোমরা তাড়াতাড়ি কোর্সে জয়েন হয়ে যাও, কারণ ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, না হলে কিন্তু পিছিয়ে পড়বে তোমরাও। তাই বলছি তাড়াতাড়ি জয়েন করো। তো আজকে আমি শুরু করব একটা টপিক, এটা হলো অ্যাটমসফিয়ার অর্থাৎ ক্লাইমেটোলজি। প্রত্যেকে জানো আমরা ক্লাইমেটোলজি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের জিওগ্রাফির মধ্যে। এসএলএসটি বলো, এসএলএসটির ক্ষেত্রেও কিন্তু বলবো ক্লাইমেটোলজির পার্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পার্ট ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে আমরা একটা ক্লাসে দেখাচ্ছি, মানে ক্লাস করাচ্ছি, এটা হলো অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন, অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। ওকে, তো ক্লাস স্টার্ট করি। তোমরা মন দিয়ে ক্লাস দেখো, নিচের ডেসক্রিপশন বক্সে সমস্ত এই ইনস্টিটিউশনের ডিটেলস পেয়ে যাবে এবং ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই ইনবক্সে মেসেজ করবে, নেক্সট ক্লাসে তোমাদের সেই উত্তরগুলো আমরা দিয়ে দেবো। ওকে, তাহলে লেটস স্টার্ট, আজ ক্লাসটা শুরু করা যাক। ওকে, তো আজকের আমার টপিক হলো কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার। তাহলে আমরা জানি যে অ্যাটমসফিয়ারে আমরা বসবাস করি বা যে বায়োস্ফিয়ারে, অ্যাকচুয়ালি আমরা বলি পৃথিবীতে 4টে স্ফিয়ার রয়েছে, দ্যাট ইজ দ্য লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, আর একটা তোমরা বলবে নিচে কমেন্ট বক্সে আর একটা স্ফিয়ারের নাম কি। ওকে, প্রথমে কোয়েশ্চেন তোমাদেরকে করলাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ার এর কম্পোজিশন কি কি, তার লেয়ারিং কি কি, কোথায় মানুষ কোন স্ফিয়ারটায় বসবাস করে, ঠিক আছে, সেই নিয়ে শুরু করছি আজকের ক্লাস। খুব মনোযোগ দিয়ে যে ক্লাসটা কিন্তু দেখবে, ক্লাসে কিন্তু আমি বলে দেবো কি টাইপের কোয়েশ্চেন এই ক্লাসে, মানে এইখান থেকে এসএলএসটির এক্সামে আসতে পারে। ওকে, তো লেটস স্টার্ট। দেখো, প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার বলতে দেখো, অ্যাটমসফিয়ারের বাংলা হচ্ছে বায়ুমণ্ডল। ওকে, আর এই বায়ুমণ্ডলটা কেমন রকম ভাবে তৈরি, আমরা জানি বায়ুমণ্ডল মানে গ্যাস, তাই বলছে দেখো বায়ুমণ্ডল হলো গ্যাসের একটি পুরো খাম, অর্থাৎ পুরো বায়ুমণ্ডলে গ্যাসটা মাস্ট আছেই, যা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে হাজার হাজার মাইল পর্যন্ত বিস্তৃত। ড্রয়িংটায় দেখো, ধরো পৃথিবী, এটা হচ্ছে সারফেস, এটা হলো সারফেস, সারফেস থেকে এইবার শুরু হচ্ছে বিভিন্ন লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার।
ঠিক আছে, এবার এইখানের পরপর লেয়ারগুলো আমরা এবারে আজকের টপিকে পড়বো বা জানবো। এবার দেখো বলে, আমাদের চারপাশে বায়ুমণ্ডলের কারণে পৃথিবীর বেশিরভাগ প্রাণের অস্তিত্ব রয়েছে। অবশ্যই অন্যান্য গ্রহগুলোতে কেন বেশি প্রাণী, মানে কোনো প্রাণী কেন বসবাস করতে পারে, কারণ তাদের সেখানে বায়ুমণ্ডলের যে স্তরটা, সেই স্তরটা থাকে না, যেটা পৃথিবীতে আমাদের সৌরমণ্ডলে বা আমাদের সৌরমণ্ডলেই বলি, আমাদের সৌরমণ্ডলে পৃথিবীতে একমাত্র সেই বায়ুমণ্ডলের স্তরটা দেখতে পাওয়া যায় বলে এখানে প্রাণের অস্তিত্ব অর্থাৎ বায়োস্ফিয়ার দেখতে পাওয়া যায়। ওকে, বায়ুমণ্ডলে বিভিন্ন উপায়ে গাছপালা, মাটি এবং জলবায়ুকে প্রভাবিত করে থাকে। বায়ুমণ্ডলের জন্যই আজ সবকিছু রয়েছে, আমাদের প্রাণ রয়েছে, গাছপালা তো প্রাণের মধ্যেই পড়ে। ক্লাইমেট যে ব্যাপারটা, মানে কিভাবে জলবায়ু চেঞ্জ রয়েছে, এই সব কিছু আমাদের এই বায়ুমণ্ডলের মধ্যেই রয়েছে। এবার যাই, দেখো বলেছে বায়ুমণ্ডল আমরা প্রথমেই পড়লাম যে একটা পুরু খামের গ্যাসের আবরণ। সেই বেসিসে বায়ুমণ্ডল হচ্ছে বিভিন্ন গ্যাসের মিশ্রণ। এতে প্রচুর পরিমাণে কঠিন পদার্থও থাকছে, আবার তরল পদার্থও থাকছে। একে আমরা একসাথে বলি অ্যারোসোল। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যারোসোল। বিশুদ্ধ শুষ্ক বায়ুতে আমরা যেখানে আমরা মানে যেটাকে আমরা ক্লাসিফাই করব তাকে বলা, মানে সেই বায়ুটা হচ্ছে বিশুদ্ধ শুষ্ক বায়ু। এই বিশুদ্ধ শুষ্ক বায়ুতে কি কি গ্যাস থাকে দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন। এই সমস্ত গ্যাসগুলো কিন্তু আমাদের বায়ুমণ্ডলে থাকে। এই সমস্ত গ্যাসগুলো বায়ুমণ্ডলের অত্যন্ত প্রয়োজনীয় গ্যাস। ওকে, এছাড়াও আর কি কি থাকে, জলীয় বাষ্প, ধূলিকণা, ধোঁয়া, লবণ ইত্যাদি বায়ুমণ্ডলে থাকে। তাহলে আমরা কি পড়লাম না, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার এর মধ্যে, সেটা আমরা কার কম্পোজিশন পড়ছি, বিশুদ্ধ শুষ্ক বায়ু। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, আমরা কোন ধরনের বায়ুর কথা বলছি না, বিশুদ্ধ শুষ্ক বায়ু। তার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন, এই গ্যাসগুলো ছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, ধোঁয়া, লবণ প্রভৃতি থাকে। এছাড়াও অ্যারোসোল থাকে। হোয়াট ইজ অ্যারোসোল ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, নেক্সট স্লাইডে আরো আমরা ডিটেলসে জানবো। এবার দেখো বলা হয়েছে কম্পোজিশন। প্রথমে আমি বললাম যে কম্পোজিশনে এই থাকে, এবার সেগুলোকে ভাগ করে পড়ি। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ারে দেখো বলা হয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন প্রকার উপাদানের একটি যৌগিকরণ। তাহলে আমরা কি কি পরিমাণ যৌগিক পরিমাণ, কি কি উপাদান দিয়ে যৌগিক মিশ্রণটা হয়, তার মধ্যে রয়েছে গ্যাসের পরিমাণ সর্বাধিক। বায়ুমণ্ডলের উপাদানে পৃথিবীর জীবমণ্ডল প্রাণ ধারণে সহায়তা করে। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে এই পৃথিবীতেও প্রাণের অস্তিত্ব থাকতো না। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইজ দিস দ্য ম্যাটার। ওকে, এবার কি কি ধরনের উপাদান থাকে, ফার্স্ট উপাদান হচ্ছে গ্যাসীয় উপাদান, দ্যাট ইজ দ্য গ্যাসিয়াস এলিমেন্ট। ওকে, যারা বেঙ্গলি ভার্সনে পড়ছো তারা বেঙ্গলি টার্মগুলো দেখো, যারা ইংলিশ ভার্সনে বলছো তারা ইংলিশ টার্মগুলো দেখো। আমি দুটো টার্মই বলবো যাতে দুটো ভার্সনেই তোমাদের সুবিধা। জলীয় বাষ্প, দ্যাট ইজ দ্য ওয়াটার ভেপার, আর ধূলিকণা, দ্যাট ইজ দ্য ডাস্ট পার্টিকেলস। অ্যারোসোল ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য ডাস্ট পার্টিকেলস, অর্থাৎ অ্যারোসোল হলো ধূলিকণার একটি উপাদান। ওকে, আচ্ছা, এবার এলাম হচ্ছে গ্যাসীয় উপাদান। কি কি ধরনের গ্যাসীয় উপাদান আমরা দেখতে পাই সেই বিষয়ে আমরা এবার আলোচনা করব। দেখো, গ্যাসীয় উপাদানের মধ্যে ফার্স্ট আমরা পড়েছিলাম নাইট্রোজেন গ্যাস। এটা বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণ। ওকে, এবং তার পরিমাণটা অবশ্যই মুখস্থ। এখান থেকে তোমরা বলতে পারো যে ম্যাম এটা পরিমাণটা যে মুখস্থ করব, কি বেসিসের কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেনের প্যাটার্নটাও বলে দিই। ধরো এখানে দিল গ্যাসের গ্যাসীয় উপাদান আর দিল তার পরিমাণ, এরকম টাইপ কোয়েশ্চেন আসতে পারে। N2, O2, O2, CH4, ঠিক আছে।
চারটে উপাদান দিল, বলল মেলাও, এর সাথে একে মেলাতে পারে। আর একটা উপাদান, এখন কোয়েশ্চেনের প্যাটার্ন হয়, ধরো O2 ফুল দেওয়া রয়েছে, ধরো O2 পরিমাণ আমরা এখানে পড়বো 20.04, ধরো 25.04 দিল, এর মধ্যে কোনটি ভুল সেটা চিহ্নিত করতে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু এই দু টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার সময় এইখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। ভালো করে প্র্যাকটিস তাহলে আমরা কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো সহজেই সলভ করতে। এবার বলেছে দেখো, প্রথমে হচ্ছে নাইট্রোজেন 78.08%, then comes to the oxygen, that is the শতকরা 20.04%, আর্গন 0.93%। এবার এই গ্যাসগুলি তাপ গ্রহণ করতে পারে, ঠিক আছে, এই তিনটি গ্যাস তাপ গ্রহণ করতে পারে। বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস বৃদ্ধির কোনো ভূমিকা পালন গ্রহণ করে, ঠিক, তো বায়ুমণ্ডলে গরম বাড়বে ঠান্ডা হবে তাতে কিন্তু এদের কোনো ভূমিকা নেই। 0.9, ভাবো এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণই আমরা কতটা বাড়িয়ে ফেলছি, তার বাতাসের পরিমাণ হচ্ছে 0.95%, কিন্তু সেটাকে আমরা কতটা পরিমাণে বাড়িয়ে তুলছি। এরপরে এছাড়াও আর কি কি গ্যাস আমরা দেখতে পাই, মিথেন, ওজোন, হাইড্রোজেন প্রভৃতি গ্যাস কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন, এতগুলো গ্যাস কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে, ঠিক আছে। তাহলে একবার বলে দিই এখানে কি কি গ্যাস দেখতে পাই, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, আর্গন, ওজোন, হাইড্রোজেন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন। এখান থেকে আরো একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে পরিমাণ অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার আর পরিমাণ অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে গ্যাসীয় উপাদানগুলোকে সাজাতে বলবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 3 টাইপস অফ কোয়েশ্চেন পেলাম। তো এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও বুঝতে পারবো, এছাড়া কি টাইপের কোয়েশ্চেন আসতে সেটা আমরা জানি, কোন জায়গা থেকে কি কোয়েশ্চেন আসছে সেটা আমরা বুঝতে পারবো এবং মাথায় রেডি করতে অনেকটা সহজ হবে, ঠিক আছে। এই স্ট্র্যাটেজি নিয়ে অবশ্যই আমরা পড়ব, ওকে। এরপরে আসি হচ্ছে জলীয় বাষ্প। আমরা ফার্স্ট কি বললাম, গ্যাসীয় উপাদান, গ্যাসীয় ফার্স্ট টপিক আমাদের কমপ্লিট। তার 2 নম্বরে যদি জলীয় বাষ্প, জলের যে গ্যাসীয় ফর্মটা তাকে বলা হচ্ছে জল। ধরো জল ফুটছে, সে বাষ্পে পরিণত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে জলীয় বাষ্প, ওকে। তো সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ, অন্যান্য জলাশয় থেকে গাছপালা এবং গাছপালা থেকে বাষ্পীভবনের মাধ্যমে, যেটাকে এভাপোরেশন, তার মাধ্যমে কিন্তু জলটা বাষ্প। এবার বলেছে দেখো, মোট ভরের মাত্র 0.25% কিন্তু জলীয় বাষ্প রয়েছে। মোট ভরের, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু ভালো করে এটা কনসেন্ট্রেট করে শোনো। বায়ুমণ্ডলের মোট ভরের মাত্র 0.25% কিন্তু রয়েছে জলীয় বাষ্প, এবং শতকরা 90% ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটারের মধ্যে অবস্থান। মোস্ট ইম্পর্টেন্ট টপ পয়েন্ট, এর বা শতকরা 90% ভূপৃষ্ঠ 6 কিলোমিটারের মধ্যে কিন্তু এর অবস্থান। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম হলেও ঋতু ভেদে এবং অঞ্চল ভেদে এর তারতম্য হয়। কেমন তারতম্য একটু বলি, তার একটা এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল যদি বলি ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়াতে মৌসিনরামে, নাম শুনেছো, মৌসিনরামে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি। আবার যদি আমি থর মরুভূমিতে যাই, এখানে কি এত বৃষ্টি? এর কারণ হচ্ছে অঞ্চল, এবং এটা হলো অঞ্চল ভেদের উদাহরণ দিলাম। ঋতুভেদের উদাহরণ দিই, গরমকাল, এখন আমাদের ভীষণ গরম লাগছে, কি খুব বেশি বৃষ্টি হয় নাকি মৌসুমী বায়ু ঢোকার পর খুব বেশি বৃষ্টি?
এইটা হচ্ছে তার ঋতুভেদের পার্থক্য। আবার শীতকাল, এই অঞ্চলে শীতকাল শুষ্ক, আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে শীতকাল শুষ্ক। এই অঞ্চলে শীতকালে কি খুব বৃষ্টিপাত হয়? কিন্তু খুব পশ্চিমী ঝঞ্ঝা ছাড়া কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হয় না। কিন্তু গরমকাল বলো বর্ষাকালে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু প্রচুর করে বর্ষাকালে, এখন তো জলীয় বাষ্পের জন্য হচ্ছে, কিন্তু এরপরে মৌসুমী বায়ুর জন্য কিন্তু প্রচুর বৃষ্টিপাত। তার জন্য সেটাকেই বলা হচ্ছে যে অঞ্চল ভেদে এবং ঋতুভেদে এর তারতম্য। মেরু প্রদেশ, উত্তর মেরু অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ অতি সামান্য। ভালো করে মনে রাখো, মেরু প্রদেশ এবং উষ্ণ মরু অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ হলেও উষ্ণক্রান্তীয় উষ্ণ আর্দ্রক্রান্তীয় এর পরিমাণ প্রায় 4/5। তো আমি পয়েন্টগুলো কিভাবে বানিয়েছি যাতে কোয়েশনের আনসারগুলো এখান থেকে কোয়েশন বলেছে। দেখো, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সৌরতাপ শোষণ করে এবং তাপ বিকিরণ করে, ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয়। তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প সৌরতাপকে শোষণ করছে, কিন্তু ভূপৃষ্ঠে সেটা ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করতে বাধা দিচ্ছে। তাই এইটার একটা উদাহরণ ছোট্ট করে বলি। তখন দেখবে মেঘলা আকাশ, ভীষণ গরম লাগে, ভাবি ও কখন বৃষ্টি, ভাবি তো কেন ভাবি? মেঘলা আকাশে তাপ বিকিরণ করতে আমাদের, ধরো একটু কনসেপ্টটা বল, তাপমাত্রা মানে মানে কিরণটা আসে, ইনসোলেশন যেটা আমরা বলি। এবার ধরো এখানে খুব মেঘ করছে, তাহলে এই তাপটা কি আর ফিরে যেতে পারবে? পারবে না তো, মেঘের দ্বারা আটকে যাবে। তাই বলছে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ মেঘ থাকবে, তাপ বিকিরণ কিন্তু এইভাবে জলীয় বাষ্প বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। কখন উষ্ণ হবে কখন শীতল হবে সেটা করছে বাষ্পের পরিমাণের ওপর। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের জন্য পৃথিবী মেঘ, তুষারপাত, কুয়াশা প্রভৃতি। তো তাহলে আমরা জলীয় বাষ্প থেকে পয়েন্ট নিলাম কি পয়েন্ট? অবভিয়াসলি ফার্স্ট জানলাম হচ্ছে জলীয় বাষ্প কি, জলীয় বাষ্পটা কোত্থেকে আসে। জলীয় বাষ্প মোট ভরের মাত্র 0% আছে, কিন্তু 90% ভূপৃষ্ঠ মাত্র 6 কিলোমিটার বাষ্পের অস্তিত্ব পাওয়া যায়। ওকে, নেক্সট পড়লাম ঋতুভেদে এবং অঞ্চল ভেদে জলীয় বাষ্পের ডিফারেন্সিয়েশন। উষ্ণক্রান্তীয় অঞ্চলে প্রায় 4/4 জলীয় বাষ্প সৌরতাপকে শোষণ করতে পারে, পড়ে আর কি তাপ বিকিরণে বাধা দেয়। আর জলীয় বাষ্পের জন্য কি হয়? মেঘ, বৃষ্টিপাত, কুয়াশা। জলীয় বাষ্পের, তাহলে জলীয় বাষ্পটা আশা করছি তোমাদের সবার মোটামুটি যা যা কনফিউশন ছিল মিটলো। এরপর আসবো ধূলিকণা, দ্যাট ইজ দ্য ডাস্ট পার্টিকেল। ডাস্ট পার্টিকেলসটা দেখো বলেছে বায়ুমণ্ডলের নিচের স্তরে অন্যান্য গ্যাসের মতো অজস্র অণু রয়েছে, গ্যাসীয় অণুর মতো অজস্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণা বাসাতে আমরা ডাস্ট, আমরা বলি না আমাদের ডাস্ট অ্যালার্জি, ধুলো কিন্তু উড়ে বেড়ায় বা। ওকে, কলকারখানা থেকে পোড়া কয়লার ছাই, গাড়ির ধোঁয়া, অজৈব কণা, অগ্নুৎপাদ ও দাবানলের ছাই, উল্কাপাতের ছাই, মরু অঞ্চল এবং সমুদ্র তীরের ধুলোবালি এই প্রভৃতি বা লবণ কণা প্রভৃতি বায়ুমণ্ডলে ধূলিকণা হিসাবে। এবার ধূলিকণাগুলো তাপ শোষণ করছে এবং সেগুলো উত্তপ্ত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। তারা যদি তাপটা শোষণ করে তো বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে তারা সাহায্য করবে। জলীয় বাষ্প ক্রয় করে বাতাসে, এবং তার ফলে কিন্তু মেঘের সৃষ্টি হচ্ছে। এবার আমি তোমাদেরকেও বলেছিলাম যে অ্যারোসোল, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ দ্য ধূলিকণা, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ দ্য ধূলিকণা। অ্যারোসোলটা কি এবার একটু আমি দেখি। অ্যারোসোল হচ্ছে বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন প্রকার হয় কঠিন ধূলিকণা, লবণ কণা, উৎকার ছাই
উদ্গমনের চাইতে অ্যারোসোলের মান উল্টো। এই পড়লাম আমরা আমরা কি করলাম আর আবার নিয়ে আমরা পড়লাম বায়ুমণ্ডলের তিনটে উপাদান, দ্যাট ইজ দ্য গ্যাস উপাদান নাম পড়লাম, গ্যাসের কথা পড়লাম, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। নেক্সট আসছে হচ্ছে জলীয় বাষ্প, দ্যাট ইজ সেটা কি 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 ক্ষেত্রে কাজে লাগে বা কি কি তৈরি করতে সাহায্য করে। নেক্সট আসলাম ধূলিকণা, ডাস্ট পার্টিকেল। এই ডাস্ট পার্টিকেল থেকে আমরা কি কি দেখলাম যে যত কণা বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় সেটাকে আমরা ডাস্ট পার্টিকেলস বলছি। তার মধ্যে একরকম ডাস্ট পার্টিকেলস এর কথা অ্যারোসোল। ওকে, এইবার এইটা হয়ে গেল বায়ুমণ্ডলের উপাদান, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। এরপর আমরা আর একটু ইন্টারেস্টিং করে পড়া যাক। তাহলে যত ইন্টারেস্ট করবো তত তো আমাদের মাথায় থাকবে। তাহলে ইন্টারেস্টিং করে পড়া মণ্ডলের লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার কেউ বলেছে। দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর উপাদানগত তারতম্য এবং উষ্ণতার তারতম্য লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ভাগে ভাগ ভাগ। ফার্স্ট হচ্ছে উপাদানগত তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ফার্স্ট হচ্ছে উপাদানগত তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, দ্যাট ইজ দ্য উপাদানগত তারতম্য। নেক্সট কাম টু দ্য উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর। ফার্স্ট বললাম উপাদান, নেক্সট বললাম উষ্ণ। ঠিক আছে, এবার এগুলোর ডিটেলসে দেখ। ফার্স্ট আসছে হচ্ছে উপাদানের তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা। বায়ুমণ্ডলের উপাদান এবং রাসায়নিক গঠনের বিন্যাস অনুসারে বায়ুমণ্ডল ভাগে ভাগ। হেটেরো। এবার এই হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার সম্পর্কে আর আগে আর একটা ভাগ একটুখানি, আচ্ছা হোমোস্ফিয়ার নিয়ে আগে বলে দিই তোমাকে। এবার হোমোস্ফিয়ার নিয়ে আমি বলি। হোমোস্ফিয়ারে দেখো বলা হয়েছে একটা ভাগ হোমোস্ফিয়ার, একটা ভাগ হেটেরো। হোমো কথার অর্থ, হোমো কথার অর্থ আর স্ফিয়ার কথার অর্থ মণ্ডল। হোমোস্ফিয়ার কথার অর্থ হলো সমমণ্ডল, অর্থাৎ এখানে প্রকৃতিটা সম অর্থাৎ সমান। এবার বলছে দেখো কোথায় অবস্থিত, ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা। কিলোমিটার না, ভূপৃষ্ঠ থেকে বা সি লেভেল থেকে 80 কিলোমিটার উচ্চ এই হোমোস্ফিয়ার বা আমরা দেখি। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের রাসায়নিক গঠন, বিশেষত বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকছে বলেই তাকে আমরা সমমণ্ডল। এবার এই এই যেন এই স্তরকে বায়ুমণ্ডলের সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা। এবার এখানে কি কি ধরনের গ্যাস আমরা দেখতে পাই যেটা আমরা নর্মাল বায়ুমণ্ডলে দেখি? দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন, হাইড্রোজেন, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, যতগুলো গ্যাস দেখতে পাই এই গ্যাসগুলোর দ্বারা গঠিত। এখানে এছাড়া আর কি বাষ্প, ধূলিকণা, জৈব অজৈব কণা থেকে করে, যেমন অতি ক্ষুদ্র খনিজ কণা, লবণ কণা, বালু কণা, কয়লার গুঁড়ো, ধোঁয়া থেকে সবকিছু করে সবকিছু। তাহলে আমরা কি পড়লাম? আমরা যেটা উপাদান বায়ুমণ্ডলের উপাদান পড়ে এলাম সেটা কিন্তু এবার একে আমরা আবার চার ভাগে, দ্যাট ইজ স্ট্র্যাটোস্ফিয়ার আর নিম্ন সমমণ্ডল। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, সমমণ্ডল মাত্র পৃষ্ঠ থেকে 80 কিলোমিটারের মধ্যে। তাই বায়ুমণ্ডলের উপাদান যেগুলো আমরা দেখলাম সেই উপাদানগুলোই আমরা সমমণ্ডলে আবার দেখতে পাচ্ছি। চার ভাগে ভাগ করা হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর নিম্ন থার্মোস্ফিয়ার। চার ভাগে এই যে। এরপর আসছে হচ্ছে
হেটেরোস্ফিয়ার কি বলেছে দেখো, 80 থেকে 10,000 কিলোমিটার। আমরা জানি বায়ুমণ্ডলের বা এক্সটেনশন থেকে সমুদ্রতল থেকে 1000 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। তাহলে 80 কিলোমিটার অব্দি আমি দেখে নিলাম এটা সমমণ্ডল। তাহলে বাকি 80 থেকে 1000 কিলোমিটার অব্দি যে ভাগ, তাকে আমরা বলছি হেটেরোস্ফিয়ার। কথার অর্থ হলো সম, কথার অর্থ মণ্ডল, মণ্ডল। আর ওর কোনো কনফিউশন? আমরা মন স্তরে বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলি তাদের ভর অনুযায়ী চারটি যেমন হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন। স্লাইডটাতে দেখো নাইট্রোজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, অক্সিজেন। আর এইটার একটু ডিটেলস পড়ব। ফার্স্ট হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। আণবিক নাইট্রোজেন স্তরে কি আছে দেখো, এইটার লেয়ার হচ্ছে 80 থেকে 80 কিলোমিটার পর্যন্ত অবস্থান। এই স্তরটি প্রধানত নাইট্রোজেন গ্যাস দ্বারা গঠিত, তাই এই স্তরকে বলা হয় আণবিক। এই অবধি কোনো কনফিউশন নেই। এবার আসবো যে পারমাণবিক অক্সিজেন স্তর। এটা হচ্ছে থেকে প্রায় 1100 কিমি পর্যন্ত এর বিস্তার। এই স্তরটি প্রধানত গঠিত বলে এই স্তরটিকে পারমাণবিক। এরপর আসছে হিলিয়াম স্তর, 1100 থেকে 3500 কিলোমিটার তার অবস্থান। তাই এবং এই স্তরটির মধ্যে মেনলি হিলিয়াম গ্যাসের প্রাধান্য, তাই এই স্তরটিকে হিলিয়াম স্তর। এরপর লাস্ট স্তর হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে 3500 থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি। এটা একটু প্রথমেরটা হলো 80, তারপরটা হলো 200 থেকে 3000, 200 2000, তারপরে আসছে 2000 থেকে, তারপরে আসছে 3000, 10,000। 1 হচ্ছে 1100, 3 হচ্ছে হিলিয়াম স্তর 1100 থেকে 3500, আর 4 হচ্ছে লেয়ার 4 হচ্ছে হাইড্রোজেন স্তর 3500 থেকে 10,000 মিটার, 10,000 কিলোমিটার। এই স্তরটিতে মেনলি হাইড্রোজেন গ্যাস দেখতে পাই বলে স্তরটিকে আমরা 4টে স্তর জানলাম: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, কারখানা স্তর। খুব ভালো করে জানলাম। এরপর আসি অনুসারে তারতম্যের অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। হচ্ছে দেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। কি কি বললাম? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এন্ড ম্যাগনেটোস্ফিয়ার। এই স্ফিয়ার গুলোর সম্পর্কে ফার্স্ট আছে বা ক্ষুব্ধ মণ্ডল আর ট্রোপোস্ফিয়ার কোথায় অবস্থিত তাকে বলেছে ট্রোপো। কথার অর্থ হলো পরিবর্তন। কথার অর্থ কি? পরিবর্তন। দৈনন্দিন আবহাওয়ার যেখানে আমরা পরিবর্তন দেখতে পাই এই স্তরটিকে আমরা বলি ট্রোপোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তর এবং এখানে অবাধে তাপীয় ঘটে, তাই এই স্তরকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই সর্বনিম্ন স্তরটি নিরক্ষীয় অঞ্চলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট ডাউন করো, নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার উচ্চতা।
বায়ুমণ্ডলে এই স্তরটি 90% ধূলিকণা বা জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ থাকার জন্য এই স্তরে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত, তুষারপাত প্রভৃতি দেখতে পাই। তাই এই স্তরটিকে, এবং এই স্তরটি বসবাস থাকি। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে 100 কিলোমিটার এবং মেরু অঞ্চলের ক্ষেত্রে এর অবস্থান হচ্ছে ভূপৃষ্ঠ। এটা কিন্তু ভেরি ভেরি তার ট্রোপোস্ফিয়ারের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা বৈশিষ্ট্য একটু আলোচনা করি। ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য বলতে প্রথম হচ্ছে বায়ুমণ্ডলের এই স্তর থেকে কত উপরে কত তাপমাত্রা, প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু, এবং একে বলা হয় নর্মাল ল্যাবস। এইখানে তোমার এছাড়া কি হয়, ভূপৃষ্ঠের ওপর 10 থেকে 13 কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা এই হারে কমছে। মধ্য অক্ষাংশে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা তা হচ্ছে -70 ডিগ্রি মাইনাস। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রোপোস্ফিয়ার হলো সবচেয়ে। বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 80% ধারণ করে ট্রোপোস্ফিয়ার। মানে বায়ুর চাপ, এই স্তরটাতে বায়ুর চাপ সব থেকে। ট্রোপোস্ফিয়ারের উপরের স্তরে জলীয় বাষ্প, মেঘ, মানে ট্রোপোস্ফিয়ার যেটা স্ট্র্যাটোস্ফিয়ার বাষ্প বা তাপমাত্রা, মানে জলীয় বাষ্প বা মেঘ খুব একবারেই থাকে। এবারে বলেছে দেখো, এই স্তরের উচ্চতা যত বৃদ্ধি হয় সেইখানে বায়ুর চাপ, আমরা ট্রোপোস্ফিয়ার পড়লাম। এবার এই ট্রোপোস্ফিয়ারের সাথে স্ট্র্যাটোস্ফিয়ারকে মানে আলাদা করতে হবে। এটা ট্রোপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। তার জন্য মাঝখানে যে অঞ্চলটা, এখানে ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রা উচ্চতা এবং এখানে ট্রোপোস্ফিয়ারের হ্রাস পাচ্ছে, কিন্তু ট্রোপোপজের তাপমাত্রা হ্রাস পাচ্ছে না। অর্থাৎ ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে মিলিত, তাকে আমরা বলে থাকি ট্রোপোপজ, বলে থাকি ট্রোপোপজ। নেক্সট আসছি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বলি কত কিলোমিটার, ট্রোপোপজের ওপর নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ প্রায় 80 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তরটি পাই, এই স্তরটিকে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, এই স্ট্র্যাটোস্ফিয়ার জলীয় বাষ্পহীন এই স্তরে কোনো রকম মেঘ হয় না, তাই এই স্তরকে বলা হয় শান্ত। তার এই স্ট্র্যাটোস্ফিয়ারেরও বেশ বৈশিষ্ট্য আমি বলবো। স্ট্র্যাটোস্ফিয়ার নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে অধিক। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 20 থেকে 35 মিমি উচ্চতায় ওজোন স্তরের আধিক্য ওজোন স্তর বলা হয়। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তর, আগেটা উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছিল, এই স্তরে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতাও হ্রাস। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারে কোনো ধূলিকণা, মেঘ না থাকায় এখানে কোনো প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না। এরপরে আসছি হচ্ছে এইখান দিয়েই মেনলি বিমানগুলো যাতায়াত করার চেষ্টা, কারণ শান্ত বলায় কোনো ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়ে না। ট্রোপোস্ফিয়ারের মধ্যে দিয়েই কিন্তু বিমানগুলো যাতায়াত করতে থাকে। এবার ট্রোপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যে যে পথটা থাকে, আচ্ছা এটা হচ্ছে বৈশিষ্ট্য। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের যে সীমানা থাকে, সীমানাকে বলা হয় এই স্ট্র্যাটোস্ফিয়ারের যে সীমানা, তাকে বলা হয় স্ট্র্যাটোপজ। ওকে, এরপরে আসি হচ্ছে ওজোন লেয়ার নিয়ে বলে নিই। ওজোন লেয়ার কি? বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 থেকে 35 মিটার ওজনে কোথায় ওজোন গ্যাসের ঘন স্তর দেখতে পাওয়া যায় এবং বলয় রূপে আবরণ করে রাখে। দেখো এখানে একটা বলয় রূপে এই স্তরটাকে স্তর বা ওজোনোস্ফিয়ার। কে প্রথম আবিষ্কার করেছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পদার্থবিদ, ফরাসি পদার্থবিদ চার্লস ফেব্রি
ও হেনরি বুশন 1930 বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন। বায়ুমণ্ডলের তাপ উৎপাদক বিক্রিয়ায় অক্সিজেন পরমাণুর সঙ্গে অবিয়োজিত অক্সিজেন O+O2 রাসায়নিক সংযুক্তির ফলে ওজোন অণুটি হয়, তা থেকে গঠিত হয় ওজোন গ্যাসের। এবার এটা হলো ওজোনের স্তর। এরপরে আসছে ওজোন স্তরের গুরুত্ব। ওজোন স্তর থাকবে কেন, কি দরকার ওজোন স্তর না থাকলে? এত আমরা ওজোন স্তর নিয়ে কেন বলি? ওজোন স্তর যদি আজকে না থাকতো তাহলে কি এমন ক্ষতি হতো? আমাদের কি খুব বেশি ক্ষতি হতো? তাই তার গুরুত্ব দেখো, বলেছে ওজোন গ্যাস অতি বেগুনি রশ্মি, যেটা সূর্য হয়, অতি বেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে দিতে দেয় না, ওজোন স্তরের জন্য আসতে পারে না ভূপৃষ্ঠে বা বায়ুমণ্ডলে। এই ওজোন স্তর অতি বেগুনি রশ্মি জীবজগৎকে ছাতার মতো করে প্রোটেক্ট করে রেখে, ঠিক আছে? এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়। এবার বলেছে দেখো, তাপ অতিবেগুনি রশ্মি শোষণ করার ফলে এই স্তরের তাপটাও অ্যাবজর্ব করছে, আবার অতিবেগুনি রশ্মিটাও অ্যাবজর্ব করার ফলেও তাপমাত্রাটা অনেক বেশি হচ্ছে। এবার এই ক্ষতিকর প্রভাব থেকে দুরারোগ্য ক্যান্সার, যেটা এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে, ব্লাড ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ, চোখহানি, প্রজনন ক্ষমতা হ্রাস রক্ষা করে, আমাদের কে রক্ষা করে, বায়োস্ফিয়ারকে বা পৃথিবীকে রক্ষা করে। ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর পাশের উপর করে তুলেছে এবং জীবজগৎকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। এই যে লেয়ারটা বললাম, লেয়ারটা মানে আমাদের জীবকুল পুরোপুরি বাঁচিয়ে রেখেছে, যাতে জীবকুলের কোনো রকম ক্ষতি না। এবার এই ওজোন স্তরটা খুব সুন্দরভাবে ধ্বংস ছবি তো ধ্বংস একটা প্রাকৃতিক ঘটনা, কিন্তু হিমঘর, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন প্রভৃতি ব্যবহৃত সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন এই গ্যাস ফলে গ্যাস এছাড়াও অগ্নি নিবারক হিসাবে ব্যবহৃত ব্রোমিন সমৃদ্ধ হ্যালোন গ্যাস, মিথাইল ক্লোরোফর্ম সালফেট প্রভৃতি যৌগের সঙ্গে ওজোন অণুগুলি স্থায়ীভাবে ধ্বংস ভেঙে ওজোন অণু, অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু সৃষ্টি, ফলে অক্সিজেন স্তরটা এতক্ষণ কি বললাম, O2 প্লাস O মিলে হচ্ছে O3, বুঝলাম তো? আর এটাকে দুটোকে ভেঙে দিয়ে O2 আর O হচ্ছে, কিন্তু ওজোন স্তর ছিল, স্তরটা নষ্ট। ওজোন স্তরটা কিভাবে সহজে ঢুকে এত শোকের হানি, প্রজনন ক্ষমতা হ্রাস পেত। এবার এই স্তরটা যে নষ্ট যাচ্ছে দরকার, সেই দেখো বলেছে পরিবেশ মিত্র গ্যাসের ব্যবহার, ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার, উৎপাদনের নিয়ন্ত্রণ প্রভৃতি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা রক্ষা করতে পারি। স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন গ্যাসের ঘনত্ব হচ্ছে ডপশন ইউনিটের কম হলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ভেতরে ভূপৃষ্ঠ, তাকে বলা হয় গর্ত, হয়ে গেছে আন্টার্কটিকা ভালো মতো দেখা যাচ্ছে। ওজোন গ্যাসের ঘনত্ব হলো ডপশন ইউনিট। এটা হলো, আমি এখানেই তোমাদের ওজোন স্তরটা নিয়ে, এরপরে আসছে হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে? এবার তাহলে আমরা প্রথমে বললাম ট্রোপোস্ফিয়ার, তারপর এবার বলছি মেসোস্ফিয়ার। আছে দেখি, মেসোস্ফিয়ারে বলা ট্রোপোপজ থেকে বায়ুমণ্ডল যতদূর উচ্চতা পর্যন্ত উষ্ণতা কমছে মেসোস্ফিয়ার। শর্ট ট্রিক, প্রথম হলো ট্রোপোস্ফিয়ার, বাড়ছে উষ্ণতা কমছে। স্ট্র্যাটোস্ফিয়ার,
উষ্ণতা বাড়ছে, উষ্ণতাও বাড়ছে। আবার এলো মেসোস্ফিয়ার, উষ্ণতা বাড়ছে, উষ্ণতা কমছে। একটা স্তরে উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়ছে, উষ্ণতা কমছে। পরের স্তরটাতেই উষ্ণতা বাড়ছে, আবার উষ্ণতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও বেড়ে যায়। নেক্সট স্তরে আবার উচ্চতা বাড়লে উষ্ণতা কমছে। কিভাবে মনে রাখবে দেখবে অনেক ইজি হবে তোমার এটা ভাবার জন্য। এটা হলো ওজন আয়োনোস্ফিয়ারের মধ্যে, স্ট্র্যাটোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ারের মধ্যে 80 কিলোমিটার বিস্তৃত। এটা একটু তৃতীয় স্তর। এই মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে এবং 80 কিলোমিটার উচ্চতায় পৌঁছি এর টেম্পারেচার হয়ে যায় কম বেশি -93 সেলসিয়াস। মহাকাশ থেকে সব উল্কা পৃথিবীতে আসে, এগুলো মেসোস্ফিয়ার স্তরে এসে এরপর আসবো হচ্ছে মেসোপজ কি? মেসোস্ফিয়ারের ওপরে যে উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ মেসোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে স্তরটাকে, এক কথায় মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোস্ফিয়ার বা মেসোপজ বলে। এইটি এই স্তরে জলীয় বাষ্প জমাট বাঁধে এর ওপর থেকে। এরপর আসছি আয়োনোস্ফিয়ার। কি করলাম? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এবার হলো আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারকে কি বলছে দেখো, কতটা আয়োনোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের স্তর হচ্ছে মেসোপজ এবং তার এই মেসোপজের ওপর থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরটি, তাকে বলা হচ্ছে। এই স্তরের গ্যাসীয় কণাগুলি তড়িৎ আধানযুক্ত বা আয়নিত অবস্থায় থাকে বলে একে, অর্থাৎ এখানে আয়োনাইজড হচ্ছে কণাগুলো, পজিটিভ আর নেগেটিভ, এই আয়োনাইজড হচ্ছে, তাই এই স্তরকে বলা হচ্ছে আয়োনোস্ফিয়ার। এখানে হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন প্রভৃতি গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকছে। এই স্তরের নিচের অংশের উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায় বলে একে থার্মোস্ফিয়ারও বলে, অর্থাৎ আয়োনোস্ফিয়ার অথবা থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উচ্চ সীমায় অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা কম বেশি 93 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে বাড়তে 480 কিলোমিটার গিয়ে হয় 1230, অর্থাৎ আবার উষ্ণতা বৃদ্ধি পায়। এরপর আসছি হচ্ছে এক্সোস্ফিয়ার কি? বায়ুমণ্ডলের সবচেয়ে দূরবর্তী স্তর হলো এক্সোস্ফিয়ার। এই স্তরটি আয়োনোস্ফিয়ারের উপরে 700 কিলোমিটার পর্যন্ত। এবার এই এক্সোস্ফিয়ারটা কি জিনিস একটু আমরা দেখি। এবার এই স্তরে কি ধরনের বৈশিষ্ট্য? এই স্তরের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এটি হাইড্রোজেন, হিলিয়াম এবং কিছু ভারী অণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত। এই স্তর এত হালকা যে এর অস্তিত্ব বোঝাই যায় না। এক্সোস্ফিয়ার স্তর থেকে বায়বীয় কণাগুলি ক্রমশ মহাশূন্যে নির্গত হয়। স্তরের টেম্পারেচার 1200। এবার লাস্ট স্তর পড়ব, দ্যাট ইজ দ্য ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে যে চৌম্বক ক্ষেত্রটি তৈরি হয়, পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, সেই ক্ষেত্র ম্যাগনেটোস্ফিয়ার। এটি সর্বশেষ স্তর। এই স্তরটা অনেকে পড়ে অনেকে পড়ে না, আমি বলবো এই স্তরটা অবশ্যই পড়া উচিত। চৌম্বক ক্ষেত্র আশেপাশে এরা যে চৌম্বক ক্ষেত্রটা 1000 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার বা তার বেশি ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তার, অর্থাৎ এর অবধি বায়ুমণ্ডলের অস্তিত্ব। ঠিক আছে, আমরা বলেছিলাম যে ভূপৃষ্ঠ 10,000 ডিগ্রি, এই 10,000 মিটার পর 10,000 কিলোমিটার অবধি এর অবস্থান। ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত ম্যাগনেটোস্ফিয়ারের অবস্থান। ওকে, এটি ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত। এই স্তরটি বায়ুমণ্ডলের আয়নিত কণার উপস্থিতি নিয়ন্ত্রিত হয়। পোলার উইন্ড বা সৌর বার্তা, যেটা
বলা হয় দিকে নির্গত ইলেকট্রন এবং প্রোটনের প্রভাবে এই স্তরটি স্থায়ী চুম্বকীয় ক্ষেত্রে বা স্থায়ী চুম্বক, যেহেতু ইলেকট্রন এবং প্রোটন দুটোই আছে এই ক্ষেত্রে এখানে স্থায়ী একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি, তাই এই স্তরটির ম্যাগনেট। বায়ুমণ্ডলের শেষ সীমা, ওকে, স্তরটি বায়ুশূন্য হয়ে মহাশূন্যে একসময় বিলীন হয়ে, ঠিক আছে। তো এই হলো তোমাদের আজকে পুরোপুরি লেয়ার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। এবার তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং এইরকম ক্লাস কিন্তু অলরেডি কিন্তু মাসের কিন্তু নোটিফিকেশন আসছে, ক্লাস কিন্তু অলরেডি তার জন্য কিন্তু প্রিপারেশনটা খুব তাড়াতাড়ি করা শুরু করতে হবে, নাহলে তোমরা পিছিয়ে। তো অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এবং অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে তোমাদের এই স্ট্র্যাটেজিক্যাল যে পড়াটা সেইটা পড়তেও কিউ আমরা সলভ করাবো, এছাড়াও তোমাদের গাইড করে নিয়ে যাবো, যাতে এটাই কিন্তু শেষ হতে হবে, যাতে এই পরীক্ষাটা আমরা কোয়ালিফাই করতে পারি, তার জন্য কিন্তু আমাদের খুব চেষ্টা করতে। তোমরা বৈঠক থাকো এবং এরকম ক্লাস নিয়ে আবার আসবো। যারা অবশ্যই ইনস্টিটিউট ভর্তি হতে চাও তাদের কিন্তু ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ব্যাচও অলরেডি স্টার্ট হয়ে গেছে, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করো। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ, দেখা হচ্ছে আবার অন্য একটা ক্লাস নিয়ে।